আবার ওই মাসে 1 তারিখেই ঢুকছিলাম ওই রানা প্লাজায়। এর লেগে আমরা ভয় পেয়ে গেছিলাম, মনে করছি আগুন লাগছে, আজকে মনে হয় আগুন লাগছে, তাড়াতাড়ি উঠেন। দেখেন সিঁড়ির দিকে অনেক মানুষ, খালি মেশিন থেকে উঠছি, ওঠার পরেই আপনার মনে করেন যে এই একেবারে সবকিছু অন্ধকার, মনে হয় জানি খালি নিচের দিক চলে যাইতেছি, খালি নিচের দিক চলে যাইতেছি, মানে কোনো কিছু দেওয়া যাইতেছে না, নিঃশ্বাস নিতে পারতেছি না, খালি ধুলা বালি, মানে কেমন জানি মনে হইতেছে জানি পৃথিবীটা মনে হয় কিয়ামত হয়ে গেছে। যে ছোটবেলা শুনছি যে পৃথিবী একদিন কিয়ামত হবে, মনে করছি যে এরকম মনে হয় কোনো কিছু হয়ে গেছে। কিন্তু কিরকম যে একটা ইয়া লাগছে, কত মানুষের যে উপরে পড়ছি, আর আমার যে অপরটার উনি উঠছে, উঠে সেরে আমার হাত ধরে টাইনে নিয়ে আসবে ধরছে, অথচ উনি হয়েছে ভীমের নিচে পড়ছে, আর আমি ওনার পার নিচে পড়ছি, মানে পার মনে হয় যত দূর ওনার পার নিচেই আমি পড়ছিলাম, আর উনি হয়েছে ভীমের নিচে পড়ছে, উনি আগে আমি পিছনে। আমার উপরে যে কতজন মানুষ ছিল আর আমি যে কতজন মানুষের উপরে ছিলাম, সেদিনকে দেখলাম যে আসলে মানুষের জীবনটা খুব কঠিন। এভাবেই সেদিনের ভয়াবহ পরিস্থিতির কথা বর্ণনা করছিলেন সাভারের জীবন নাহার। তিনি ধরে নিয়েছিলেন রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে আর বের হতে পারবেন না। প্রতিটা নিঃশ্বাসে মনে হয় খালি ধুলাবালি এরকম। তারপরে এমন ভাবে পড়ছি, আপনার হলো যে একটু নাড়াচাড়া করার মতন ছিল না, এরকম ভাবে পড়ছি। পড়ার পরে আপনার অনেকক্ষণ পরে এই যে বাইরে মনে করেন মানুষের কথা শোনা যাইতেছে, তারপরে কি জানি উপরে থেকে মনে হয় কাটছে, এগুলা শব্দ পাওয়া যাইতেছে। তখনকার মনে হলো যে এই বিল্ডিংটাই শুধু ভাঙছে। 7টা বাজে তখনকার হইলো ওই যে আপনার যে সুইং আর ফিনিশিং থাকে, আমি হলো সুইং এর মাথার ওই জায়গায় হইলো কাজ করতাম, আর ওই ফিনিশিং এর ওই জায়গাটা ওইটা মনে হয় যত দূর, কিন্তু এই পারে পড়ছি তো এই পাশে পড়ছি, আর এই পাশ থেকে মানুষের মানে পার শব্দ পাওয়া গেছে। জিজ্ঞাসা করছে যে আপনারা কি এই জায়গায় জীবিত লোক আছেন নাকি, আমাদের মানে চিৎকার শুনতে পায় না তারা। তারপরে অনেকক্ষণ পর আবার যখন এদিক দিয়ে যখন আইসে, তখন আমার এই হাতটাই আমার উপরে আসছিল, আর এই হাতটা আমার হলো বুকের নিচে একেবারে হয়ে পড়ছিলাম আমি। তারপরে এই হাতটায় একটু আঙুল ঢুকাই দিয়ে পরে যখন কি করছি, তারা মানে আমার হাতটা দেখছিল তারা। তারপরে অনেক ঠিক করার পরে ওই লোকগুলা পরে আইসে, আসার পরে আপনার হইলো কাইটে ওই জায়গাটা কাইটে তারপরে হলো আমারে বের করছে, আমার খেয়াল ছিল। জীবন নাহারের জীবনটাও ওলট পালট করে দিয়েছে রানা প্লাজা। রানা প্লাজা নামের দানব তাকে এখনো তাড়া করে বেড়ায়। আমার অনেক ভয় লাগে, আমার রাত্রেবেলা ঘুম হয় না, এগুলা আমার চোখের সামনে সবসময় ভাসে ওঠে, সেই কান্না মানুষের আমার কানের তলা সবসময় খায়, অনেক সময় আমার খারাপ লাগে। আজকে আপনি এডি মনে করাই দিচ্ছেন, আজকে রাত্রে মনে করেন যে ঘুম হবো না আল্লাহর রহমতে, আজকে থেকে আরো 2-3 দিনের মতো, এই 2-3 দিন মনে করেন খালি এডি মনে হইব, এডি মনে হইব যে যা যা আপনারা জিজ্ঞাসা করছেন, যা যা বলছি এই এডি মনে হইব। ভয় থেকে বের হতে না পারা নাহার এখন বাড়ি থেকে খুব একটা বের হন না। তার কষ্টের সংসার। নতুন সরকারের কাছে তার প্রত্যাশা, এবার যদি সরকার তাদের দায়িত্ব নেয়। এইবার মনে হয় এইবার এখানকার নতুন একটা সরকার আসছে, যা হতে যদি এইবার যদি এই সরকারে যদি কোনো কিছু যদি একটু করে, কতদিন তো মনে করেন এই যে দেখ করে এই যে 24 তারিখ আসলেই 13 বছর পূর্ণ হবো। 13 বছরের মধ্যে তো আর কিছু হয় নাকি, যদি কোনো কিছু যদি হয়, যদি একটু আশার আলো যদি দেখা যায়, যে যদি মনে করেন একটা ক্ষতিপূরণ বা হিসেবে যদি কোনো কিছু দেয়, যাতে আমরা একটা কিছু করে খাইতে পারি, সারা জীবন যাতে এটা ধরে রাখতে পারি, এরকম ধরনের যদি একটু সহযোগিতা করে, তাহলে মনে করেন যে ভালোই হবে আমাদের জন্য, তাহলে আর এরকম কষ্ট করা লাগবে না। এখন তো অনেক কষ্ট করতেছি, আর ওই রানা প্লাজায় যদি চাকরি না করতাম, এরকম যদি একটা দুর্ঘটনা যদি না হইতো, তাহলে হয়তো গার্মেন্টসে চাকরি করলে অনেক টাকা বেতন পাওয়া যেত, কিন্তু এখানকার তো করতে পারতাছি না। নাহারের মতো রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা মানুষগুলো ঘরবন্দি থাকতে চায় না। তারা ফিনিক্স পাখির মতো নতুন জীবন ফিরে পেতে চায়।